হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট এই চ্যাপ্টার থেকে এ পর্যন্ত বেশ অনেকগুলো লেকচারই আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। সেসব লেকচারের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট নামে একটা প্লে লিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লে লিস্টে গেলে আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গাতে সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আপনাদেরকে ক্লাসগুলোকে আর কষ্ট করে সার্চ করে বের করতে হবে না। আমার এই চ্যানেলটাতে বিবি এবং এমবিএ এর সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সমাধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। যে ক্লাসেসগুলো ফলো করলে, যে লেকচারগুলো ফলো করলে আপনাদের পার্টিকুলার যে কোনো চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরিভাবে একটা ভালো আইডিয়া হয়ে যাবে, পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আমার এই চ্যানেলে বিজনেস ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেম, প্রোগ্রেশন এবং সেট থিওরির কমপ্লিট লেকচার রেডি করা আছে। সেই সব চ্যাপ্টারের প্লে লিস্ট নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। নির্দিষ্ট চ্যাপ্টার প্লে লিস্টে গেলে নির্দিষ্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে একই জায়গাতে পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য ইয়ারেরও বিভিন্ন চ্যাপ্টারের লেকচার এই চ্যানেলে কমপ্লিট করা আছে এবং সেসব চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আজকে আমরা অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট থেকে বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের অঙ্কে আমরা কিছু লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করব, তার সাথে সম্পৃক্ত খতিয়ান নিয়ে আলোচনা করব। আমি আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটাতে চলে যাচ্ছি। প্রশ্ন পড়ছি, ওয়ালমার্ট ইজ এ ভ্যাট রেজিস্টার্ড রিটেইলার। ওয়ালমার্ট একজন ভ্যাট রেজিস্টার খুচরা ব্যবসায়ী। দে মাস্ট কালেক্ট ভ্যাট ফ্রম কাস্টমার্স অন সেল অফ গুডস অ্যান্ড দেন রিমিট ভ্যাট টু দ্য প্রপার গভর্নমেন্টাল অথরিটি। তাদেরকে অবশ্যই কাস্টমারদের কাছ থেকে পণ্য বিক্রয়ের উপর ভিত্তি করে ভ্যাট কালেকশন করতে হবে এবং সেই ভ্যাটটাকে গভর্নমেন্ট অথরিটিকে প্রেরণ করতে হবে। দ্য ফলোইং আর সিলেক্টেড ডিসেম্বর 2014 ট্রানজ্যাকশনস অফ ওয়ালমার্ট। ওয়ালমার্টের 2014 সালের ডিসেম্বর মাসের সাথে রিলেটেড কিছু নির্বাচিত লেনদেন আমাদের প্রশ্নে দেওয়া আছে। ডিসেম্বর 1 তারিখে বলেছে পারচেস 100 ক্যালকুলেটরস এট টাকা 200 ইচ ফ্রম ইলেকট্রো লিমিটেড ফর ক্যাশ which are subject to 15% VAT. ইলেকট্রো লিমিটেডের কাছ থেকে 100টা ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে। প্রতিটা ক্যালকুলেটর ক্রয় মূল্য 200 টাকা এবং তার জন্য 15% VAT প্রদান করা হয়েছিল। ডিসেম্বর 5 তারিখে লেনদেনে বলছে ওয়ালমার্ট ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 5000। ওয়ালমার্ট 5000 টাকা ডিপোজিট করে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছিল। 9 তারিখে বলেছে পারচেসড অফিস ফার্নিচার উইচ কস্ট টাকা 37,375 ইনক্লুডিং ভ্যাট 15%। 15% ভ্যাট সহ 37,375 টাকা দিয়ে অফিস ফার্নিচার ক্রয় করা হয়েছিল। 14 তারিখে বলা হচ্ছে সোল 75 ক্যালকুলেটরস এট টাকা 300 ইচ টু ম্যাগনাম সাপ্লাইজ অন অ্যাকাউন্ট হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট। ম্যাগনাম সাপ্লাইজকে 75টা ক্যালকুলেটর প্রতিটা ক্যালকুলেটর 300 টাকা করে বিক্রি করা হয়েছিল, যার উপরে 15% ভ্যাট হিসাব করতে হবে। 25 তারিখে লেনদেনে বলা হয়েছে মেড এ ক্যাশ সেলস টোটাল টাকা 20,125 ইনক্লুডিং 15% ভ্যাট। মোট 20,125 টাকার নগদ বিক্রি করা হয়েছে, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজ্যাকশনস অন দ্য বুকস অফ ওয়ালমার্ট ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অ্যাজিউমিং ওয়ালমার্ট সাবমিটিং ভ্যাট রিটার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। আমাদেরকে ওয়ালমার্টের হিসাব বইতে জাবেদা দাখিলা দেখাতে হবে। ওয়ালমার্ট পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ কালান্তিক মজুত পদ্ধতি ব্যবহার করে মজুত পণ্যের হিসাব রক্ষণের জন্য এবং মনে করছে কি মাসের শেষে তারা সরকারের কাছে ভ্যাট রিটার্ন জমা দেয়। রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে প্রিপেয়ার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট লায়াবিলিটি দ্যাট শুড বি রিপোর্টেড অন দ্য ব্যালেন্স শিট অ্যাট ডিসেম্বর 31, 2014। প্রিপেয়ার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমাদেরকে ভ্যাট চলতি হিসাব করতে হবে, মানে ভ্যাট চলতি হিসাবের খতিয়ানটা করতে হবে। তার সাথে 2014 সালে 31 ডিসেম্বরে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাবদ লায়াবিলিটি কতটুকু দেখানো হবে ব্যালেন্স শিটে সেটাও আমাদেরকে দেখাতে হবে। আমরা তাহলে রিকোয়ারমেন্টগুলো পড়ে নিয়েছি। আমাদের রিকোয়ারমেন্ট এতে করতে হবে জার্নাল এন্ট্রিজ, রিকোয়ারমেন্ট বিতে আমাদেরকে প্রথমে আগে খতিয়ান করতে হবে এবং ব্যালেন্স শিটের একটা অংশ দেখাতে হবে। আমরা এই সব লেনদেন নিয়ে জাবেদা কিন্তু এর আগেও কয়েকটা ক্লাসে করে এসেছি, আজকেও আমরা করব। তবে আজকে জাবেদার মধ্যে দুটো বাড়তি জাবেদা করতে হবে, কারণ আমাদেরকে এখানে কারেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যখন খতিয়ান করতে বলবে তখন কিন্তু আমাদেরকে দুটো অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা করতে হবে। এই সমন্বয় দাখিলাগুলো হচ্ছে কি আজকের ক্লাসের নতুন আলোচ্য বিষয়। আমরা এখানে যে লেনদেনগুলো আছে আগে সেগুলো নিয়ে জাবেদা দাখিলা দিয়েই আমরা জাবেদার ছক দেখছি। ইন দ্য বুকস অফ ওয়ালমার্ট জার্নাল এন্ট্রিজ
আমরা ডেট, পার্টিকুলার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা কলাম করে নিলাম, মাঝখানে একটা রেফারেন্স ফিগারের কলাম হয়, এখানে স্থান সংকুলনের কারণে রেফারেন্স ফিগারের কলামটা করিনি। আপনারা অবশ্যই পরীক্ষার্থে রেফারেন্স ফিগারের কলামটা অবশ্যই করে নেবেন। আমরা এখন ডেটের কলামে 2014 সালটা বসালাম, তার মধ্যে ডিসেম্বর 1 তারিখে লেনদেনে বলা হয়েছে পারচেস 100 ক্যালকুলেটার্স এট টাকা 200 ইচ ফ্রম ইলেকট্রো লিমিটেড ফর ক্যাশ হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট। ইলেকট্রো লিমিটেডের কাছ থেকে 100 ক্যালকুলেটর কেনা হয়েছে, প্রতিটা ক্যালকুলেটর 200 টাকা দিয়ে কেনা হয়েছে, যার জন্য হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট, যেখানে 15% ভ্যাট প্রযোজ্য। এখানে 15% যেটা ভ্যাট প্রযোজ্য তা কিন্তু পণ্যের ক্রয় মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত নেই। এখানে আমরা 100 ক্যালকুলেটরকে 200 দিয়ে গুণ করার পরে যে 20,000 টাকা ভ্যালু পাবো তাই হবে কি পণ্যের প্রকৃত ক্রয় মূল্য, তার উপরে অতিরিক্ত আমাদেরকে ভ্যাট হিসাব করতে হবে। তাহলে আমরা পণ্যের ক্রয়ে যদি জাবেদা করি তাহলে আমরা জানি পারচেসকে ডেবিট করতে হবে, পারচেস ডেবিট 100 ক্যালকুলেটার্স ইন্টু টাকা 200, তার মানে কি 100 ইন্টু 200 হচ্ছে কত 20,000। আর আমরা জানি পারচেসের সাথে যে ভ্যাটটা হয় তাকে বলা হয় কি ইনপুট ভ্যাট, আর পারচেস ডেবিট হয় বলে ইনপুট ভ্যাটকেও ডেবিট করতে হবে। ইনপুট ভ্যাট ডেবিট, ইনপুট ভ্যাট হবে পণ্যের মোট ক্রয় মূল্য 20,000 টাকার উপরে ভ্যাটের রেট 15%, 20,000 উপরে 15% করলে রেজাল্ট হলো 3,000 টাকা। এবং এটা নগদে বিক্রি করার কারণে আমরা এখানে ক্যাশ ক্রেডিট করব, ক্যাশ ক্রেডিট হচ্ছে কি 23,000 টাকা। এবার ডিসেম্বরের 5 তারিখে বলা হয়েছে ওয়ালমার্ট ওপেন্ড এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 5,000, 5,000 টাকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। তার জন্য আমরা ভ্যাট কারেন্টকে ডেবিট করব, ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে এবং নগদ টাকা ব্যবসা থেকে চলে যাওয়ার কারণে ক্যাশকে ক্রেডিট করতে হবে। ভ্যাট কারেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট হচ্ছে কি 5,000 টাকা টু রেকর্ড ওপেনিং অফ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এবার ডিসেম্বর 9 তারিখে লেনদেনে বলা হয়েছে পারচেসড অফিস ফার্নিচার উইচ কস্ট টাকা 37,375 ইনক্লুডিং ভ্যাট 15%, 37,375 টাকা দিয়ে অফিস ফার্নিচার ক্রয় করা হয়েছে, যার মধ্যে ভ্যাট 15% অন্তর্ভুক্ত আছে। আমরা গতদিনকে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি বলে দিয়েছি যখন আমরা পণ্য ক্রয় এবং বিক্রয় করব, ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে ভ্যাট থাকে সে ভ্যাটগুলোকে আলাদাভাবে হিসাব রক্ষণ করতে হয়। ক্রয়ের জন্য যে ভ্যাট হয় তাকে বলা হয় কি ইনপুট ভ্যাট এবং বিক্রয়ের জন্য যে ভ্যাট হয় তাকে বলা হয় কি আউটপুট ভ্যাট। এবং এই ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটের ভ্যালুগুলো অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে আলাদাভাবে থাকবে, আলাদাভাবে রেকর্ড করতে হবে। কিন্তু যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় অথবা কোনো খরচ প্রদান করা হয় তার মধ্যে যদি কোনো ভ্যাট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাটের জন্য আলাদাভাবে জাবেদা করা হয় না, ভ্যাটের হিসাব সহ মোট মূল্যে সম্পত্তির মূল্য এবং খরচকে দেখানো হয়। অর্থাৎ এখানে যে অফিস ফার্নিচার ক্রয় করা হয়েছে 37,375 টাকা দিয়ে, তার ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, কিন্তু আমরা জাবেদা করার সময় ভ্যাটের জন্য আলাদা কোনো এন্ট্রি দেখাবো না। অফিস ফার্নিচারের ভ্যালু টোটাল 37,375 ভ্যাট সহ মোট মূল্যতেই হিসাব দেখাবো। তাহলে 37,375 টাকা অফিস ফার্নিচার ক্রয় করলে জাবেদা করছি অফিস ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট 37,375। অর্থাৎ ডিসেম্বর 1 তারিখে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেভাবে পারচেসকে আলাদা এবং ইনপুট ভ্যাটকে আলাদাভাবে রেকর্ড করেছিলাম, 9 তারিখে কিন্তু অফিস ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে অফিস ফার্নিচারকে আলাদা এবং অফিস ফার্নিচারের উপরে যেটা ভ্যাট আছে সে ভ্যাটকে আলাদাভাবে কিন্তু হিসাব রক্ষণ করা হয়নি, কারণ অফিস ফার্নিচারটা আমরা এখানে ব্যবহারের উদ্দেশ্যে কিনছি, তার মানে এটা হচ্ছে কি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যখন ভ্যাট থাকবে সে ভ্যাট সহ সম্পত্তির মূল্যের সাথে যোগ করে মোট মূল্য দিয়ে সম্পত্তির মূল্যকে দেখাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে অফিস ফার্নিচার 37,375 টাকা যেটা দেওয়া আছে সেটা ভ্যাট সহ মোট মূল্য। এভাবেই তাহলে কোনো সম্পত্তি ক্রয় অথবা খরচ প্রদানের ক্ষেত্রে যদি সম্পত্তির মূল্যের সাথে ভ্যাট হিসাব হয় তাহলে ভ্যাট সহ যোগ করে মোট মূল্য দিয়ে সম্পত্তির মূল্য বা খরচের পরিমাণকে দেখাতে হবে। ন্যারেশন হচ্ছে টু রেকর্ড পারচেস অফ অফিস ফার্নিচার। 14 তারিখে বলা হয়েছে সোল 75 ক্যালকুলেটার্স এট দ্য রেট অফ টাকা 300 ইচ টু ম্যাগনাম সাপ্লাইজ অন অ্যাকাউন্ট হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট। ম্যাগনাম সাপ্লাইজকে আমরা বাকিতে 75টা ক্যালকুলেটর বিক্রি করেছি, যেখানে প্রতিটা ক্যালকুলেটর বিক্রয় মূল্য হচ্ছে কি 300 টাকা, যার জন্য ভ্যাট ধার্য করতে হবে 15%। আমরা এখানে বাকিতে ক্যালকুলেটার্স বিক্রি করার কারণে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হবে, তাই আমরা লিখছি কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। পণ্য বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, সেলস বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা লিখছি কি সেলস ক্রেডিট। 75টা ক্যালকুলেটর বিক্রি করা হয়েছে 300 টাকা করে, তাহলে 75 গুণ 300 বিক্রয় মূল্য হচ্ছে কি 22,500 টাকা। তার উপরে আবার ভ্যাট হিসাব করতে হবে 15%, আর বিক্রয়ের ভ্যাটটা ক্রেডিট হয়, আউটপুট ভ্যাট ক্রেডিট 22,500 উপরে 15% করে হচ্ছে কি 3,375। কারণ এই ভ্যাটটা সরকারকে ভবিষ্যতে প্রদান করে দিতে হবে, এটা হচ্ছে কি একটা প্রদেয় ভ্যাট কিন্তু এই প্রতিষ্ঠানের আয় নয়। আমরা যে ওয়ালমার্টের হয়ে অঙ্কটা করছি এই ভ্যাট কিন্তু ওয়ালমার্টের আয় নয়, এই ভ্যাট হচ্ছে কি সরকারের প্রাপ্য। এখন ওয়ালমার্ট সরকারের প্রতিনিধি হিসেবে কাস্টমারদের কাছ থেকে ভ্যাটটা আদায় করেছে, কিন্তু ভবিষ্যতে এটা ভ্যাট আবার সরকারকে জমা দিয়ে দিতে হবে, তার মানে এটা একটা প্রদেয় অর্থ। আর প্রদেয় হিসাব মানে হচ্ছে কি দায়, এটাকে আমরা দায় হিসাবে ক্রেডিট করে রেখেছি 3,375 টাকা দিয়ে। আর অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমরা ডেবিট করব তখন আমাদের সেলসের ভ্যালু এবং আউটপুট ভ্যাটের ভ্যালু দুটো ভ্যালুকে যোগ করে মোট টাকা দেনাদারের কাছ থেকে আদায় করা হবে। তাই আমরা দেনাদার হিসাবে দেখানোর সময়তে বিক্রয় মূল্য এবং ভ্যাট সহ যোগ করে মোট মূল্যের হিসাব দেখিয়েছি
25,875 টাকা। টু রেকর্ড সেলস অন ক্রেডিট উইথ 15% ভ্যাট। এরপরে 25 তারিখের লেনদেন আছে, যার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। 25 তারিখের লেনদেনে বলা হয়েছে মেড এ ক্যাশ সেলস টোটাল টাকা 20,125 ইনক্লুডিং 15% ভ্যাট। টোটাল 20,125 টাকা দিয়ে পণ্য বিক্রি করা হয়েছে, নগদে পণ্য বিক্রি করা হয়েছে, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এখানে 20,125 টাকা যেটা ভ্যালু দেওয়া আছে তার ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তার মানে 20,125 টাকাটা কিন্তু প্রকৃত বিক্রয় মূল্য নয়। কিন্তু আমরা যখন বিক্রয় জাবেদা করব সেখানে যে সেলসকে ক্রেডিট করব, সেলস কিন্তু হতে হবে কি প্রকৃত বিক্রয় মূল্যে, ভ্যাট সহ মূল্য যুক্ত থাকতে পারবে না। তাহলে এটার ক্যালকুলেশনটা কীভাবে করব? পণ্য বিক্রি করতে আমরা নগদ আদায় করেছি, ক্যাশ সেলস বলে দিয়েছে, তাই ক্যাশকে ডেবিট করব। 20,125 টোটাল ভ্যালু দিয়ে বিক্রয় মূল্য এবং ভ্যাট সহ মোট মূল্য দিয়ে আমরা ক্যাশকে ডেবিট করব, কারণ কাস্টমারদের কাছ থেকে আমরা টোটাল টাকাটাই কালেকশন করব। কিন্তু যখন সেলসকে ক্রেডিট করব, সেলসকে আমরা প্রকৃত বিক্রয় মূল্যে ক্রেডিট করব, যেটা আমাদের প্রকৃত আয়। এখানে যে 20,125 টাকা দেওয়া আছে ভ্যালু, সেটা কিন্তু 15% ভ্যাট সহ। তার মানে এই 20,125 টাকা হচ্ছে কি 115% হিসাব। এখান থেকে 100% ভ্যালুকে আমাদেরকে বের করতে হবে, যেটা হচ্ছে কি সেলস ভ্যালু। 20,125কে 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা সেলসের রিয়েল ভ্যালু পেয়ে গেলাম 17,500 টাকা। এবং এই 17,500 টাকা ছাড়া অতিরিক্ত যে মূল্যটা সংগ্রহ করা হয়েছে তা হচ্ছে কি আউটপুট ভ্যাট। তার জন্য আমরা আউটপুট ভ্যাটকে ক্রেডিট করব। আউটপুট ভ্যাট হচ্ছে কি 20,125 টাকার মধ্যে 115 ভাগের 15 ভাগ, কারণ 115% যেটা দেওয়া আছে হিসাবে তার মধ্যে 15% হচ্ছে কি ভ্যাট। তাহলে 20,125 টাকা যেহেতু 15% ভ্যাট সহ মোট 115% হিসাব, তাই এই 20,125কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে আমরা আউটপুট ভ্যাটটা পেয়ে গেলাম 2,625 টাকা। অথবা আমরা এভাবেও বের করতে পারি, আমাদের যে মোট মূল্য দেওয়া আছে 20,125 টাকা, সেখান থেকে প্রকৃত বিক্রয় মূল্য 17,500কে বিয়োগ করলেও আমরা আউটপুট ভ্যাটের অ্যামাউন্টটা পেয়ে যাব 2,625। টু রেকর্ড সেলস ফর ক্যাশ উইথ 15% ভ্যাট। এখানে আমাদের যে লেনদেনগুলো দেওয়া আছে ডিসেম্বর 1 থেকে 25 তারিখ পর্যন্ত, সে সবগুলো লেনদেন নিয়ে আমরা কিন্তু জাবেদা করে ফেলেছি। আমাদের যদি শুধুমাত্র জাবেদা করতে বলা হয়, রিকোয়ারমেন্টে যদি শুধুমাত্র জার্নাল এন্ট্রিজ করতে বলা হয়, তাহলে কিন্তু আমাদের এখানেই অঙ্কটা শেষ। কিন্তু আমাদের এখানে রিকোয়ারমেন্ট বিতে আমাদেরকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে, অর্থাৎ ভ্যাট চলতি হিসাব করতে বলেছে। আর যখন এই ভ্যাট চলতি হিসাবে নামে আমাদেরকে খতিয়ান করতে হবে, তখন খতিয়ান করার সময়তে এই দুটো সমন্বয় জাবেদা আমাদেরকে করে নিতে হবে। বছরের শেষে দুটো সমন্বয় জাবেদা বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে দুটো সমন্বয় জাবেদা অবশ্যই করতে হবে। এই সমন্বয় জাবেদাগুলো করছি কিন্তু আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের উদ্দেশ্যে। আমাদের রিকোয়ারমেন্ট এতে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ বলেছে তার জন্য নয়, কিন্তু আমরা এই দুটোর জন্য আলাদাভাবে জাবেদার ছক না করে একই জাবেদার ছকের মধ্যে এই দুটো অ্যাডজাস্টিং এন্ট্রিজকে দেখাতে পারবো, এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলোর উপর ভিত্তি করে আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকেও তৈরি করব। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো কী নিয়ে হবে? আমাদের যতগুলো লেনদেন দেওয়া থাকবে সেই সবগুলো লেনদেনের মধ্যে যতগুলো ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাট থাকবে, সবগুলো ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটগুলোকে ক্লোজ করে আমাদেরকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এইগুলো হচ্ছে কি অ্যাডজাস্টিং এন্ট্রি। ইনপুট ভ্যাটের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, ইনপুট ভ্যাটকে ক্লোজ করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার। একইভাবে আউটপুট ভ্যাটকেও ক্লোজ করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, যেটা আরেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি হবে, সমন্বয় দাখিলা হবে। আর আমরা জানি সমন্বয় দাখিলাগুলো করতে হয় কি কোনো একটা হিসাবকালের শেষে। আমরা যেহেতু ডিসেম্বরের হিসাব করছি, তাহলে ডিসেম্বরের শেষ হচ্ছে কখন? 31 তারিখে। তাই আমরা ডিসেম্বর 31 তারিখে হিসাব দেখাচ্ছি। ডিসেম্বর 31 তারিখে প্রথমে আমরা আগে ইনপুট ভ্যাটকে ক্লোজ করব। তা আমাদের ইনপুট ভ্যাটের কাজ কোথায় ছিল আমরা একটুখানি দেখি, আবার আমরা জাবেদাগুলো দেখছি প্রথম থেকে। আমাদের যে প্রথম থেকে যে লেনদেনগুলো ছিল সেই অনুসারে যখন আমরা জাবেদা করেছি, তখন দেখা যাচ্ছে কি প্রথম জাবেদার মধ্যে একটা ইনপুট ভ্যাটের হিসাব ছিল। ইনপুট ভ্যাট ডেবিট করেছিলাম আমরা 3,000 টাকা দিয়ে। ইনপুট ভ্যাট ডেবিট করা হয়েছে 3,000 টাকা দিয়ে। এরপর ডিসেম্বরে 5, 9, 14 এই তিনটা জাবেদার মধ্যে কোনোখানেই কিন্তু ইনপুট ভ্যাটের ব্যবহার আসেনি। আমরা 1 নম্বর জাবেদাতে ইনপুট ভ্যাটকে ডেবিট পেয়েছি 3,000 টাকা দিয়ে, এবং পরবর্তী লেনদেন 25 তারিখে যখন হিসাব করছি তখনও কোনো ইনপুট ভ্যাট নেই। তাহলে 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো দেওয়া আছে তার মধ্যে শুধুমাত্র 1 তারিখের লেনদেনে ইনপুট ভ্যাট নামে ডেবিট করা আছে 3,000 টাকা। এখন এই হিসাবটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে যে কোনো ডেবিট এন্ট্রিকে যদি ক্লোজ করতে হয় তাহলে সেটাকে ক্রেডিট করে দিতে হয়, আর কোনো ক্রেডিট এন্ট্রিকে যদি ক্লোজ করতে হয় তাহলে তাকে ডেবিট করে দিতে হয়, অর্থাৎ উল্টো দিকে বসাতে হবে। ইনপুট ভ্যাটকে যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে যে ইনপুট ভ্যাট 3,000 টাকা ডেবিট দেখিয়েছিল, ক্লোজ করার জন্য ইনপুট ভ্যাটকে আমরা 3,000 টাকা দিয়ে ক্রেডিট করে দেবো, এবং সেই হিসাবটা ট্রান্সফার হয়ে যাবে কোথায়? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে, অর্থাৎ ভ্যাট চলতে হিসাবে। তার জন্য আমরা ভ্যাট কারেন্টকে ডেবিট করব, অর্থাৎ ইনপুট ভ্যাটের ক্লোজিং এন্ট্রি হচ্ছে কি ভ্যাট কারেন্ট ডেবিট, ইনপুট ভ্যাট ক্রেডিট 3,000 টাকা, যে অ্যামাউন্টটা আমরা প্রথম জাবেদা থেকে পেয়েছি। আমরা ন্যারেশন লিখছি টু রেকর্ড ট্রান্সফার অফ ইনপুট ভ্যাট টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আমরা ইনপুট ভ্যাটকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। একইভাবে ইনপুট ভ্যাটের সাথে সাথে আমাদেরকে আউটপুট ভ্যাটকেও কিন্তু ট্রান্সফার করতে হবে। এবার আমরা আবার প্রথম থেকে জাবেদাগুলো দেখি কোথায় কোথায় আউটপুট ভ্যাটের ব্যবহার আমরা পেয়েছি।
আমরা ডিসেম্বরের 14 তারিখে দেখছি আউটপুট ভ্যাটকে ক্রেডিট করা হয়েছিল 3,375 টাকা দিয়ে। ডিসেম্বর 14 তারিখে আমরা একটা আউটপুট ভ্যাটের হিসাব পেয়েছি। আবার পরবর্তী জাবেদা ডিসেম্বরের 25 তারিখেও কিন্তু আমরা আবার আরেকটা আউটপুট ভ্যাটকে ক্রেডিট পেয়েছি 2,625। অর্থাৎ 1 তারিখ থেকে 25 তারিখের লেনদেনগুলোর মধ্যে দুটো আউটপুট ভ্যাটের হিসাব পাওয়া গেছে, দুটোই ক্রেডিট। এখন এই আউটপুট ভ্যাটকে যদি ক্লোজ করতে হয়, ক্রেডিট এন্ট্রিকে যদি ক্লোজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি ডেবিট। তাহলে আমরা এখন আউটপুট ভ্যাটকে ডেবিট করে দেবো। যে টাকাগুলো আমরা আউটপুট ভ্যাটে ক্রেডিট করেছিলাম সবগুলো যোগফল করে আমরা প্রথমে ডিসেম্বরের 14 তারিখের জাবেদাতে আউটপুট ভ্যাট ক্রেডিট করেছিলাম 3,375 টাকা দিয়ে এবং 25 তারিখের জাবেদাতে আউটপুট ভ্যাটকে ক্রেডিট করেছি 2,625 টাকা দিয়ে। এই দুটো অ্যামাউন্টকে যোগ করে আমাদের আউটপুট ভ্যাটের তাহলে টোটাল ক্রেডিট করা আছে 6,000 টাকা। এই আউটপুট ভ্যাটকে ক্লোজ করতে হলে আমরা আউটপুট ভ্যাটকে ডেবিট করে দিলাম 6,000 টাকা দিয়ে এবং সেটাকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। ভ্যাট কারেন্ট ক্রেডিট 6,000 টাকা। ন্যারেশন লিখছি টু রেকর্ড ট্রান্সফার অফ আউটপুট ভ্যাট টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা এই শেষে দুটো জাবেদা কখন করব? যখন আমাদেরকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে বলবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের নামে খতিয়ান করতে বলবে, তখন অবশ্যই সমন্বয় জাবেদাগুলো করতে হবে। এবং সমন্বয় জাবেদা হবে কী কী নিয়ে? ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাট নিয়ে। অন্য কোনো সম্পত্তি ক্রয় বা খরচের ভিতরে যে ভ্যাট আছে সেই ভ্যাটগুলো নিয়ে কিন্তু কোনো ক্যালকুলেশন বা কোনো কাজ করতে হবে না। ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাট নামে যে এন্ট্রিগুলো আমাদের জাবেদার মধ্যে আসবে তাকেই আমরা ক্লোজ করব। যতগুলো ইনপুট ভ্যাট থাকবে সবগুলোকে যোগ করে টোটাল অ্যামাউন্ট দিয়ে ইনপুট ভ্যাটকে ক্রেডিট করে দিতে হবে এবং ভ্যাট কারেন্টকে ডেবিট করতে হবে। এটা হচ্ছে কি ইনপুট ভ্যাটের ক্লোজিং এন্ট্রি অথবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার। এবং একইভাবে আউটপুট ভ্যাটে যতগুলো অ্যামাউন্ট ক্রেডিট করা হয়েছে, যতবার আমরা আউটপুট ভ্যাটকে ক্রেডিট করেছি জাবেদাগুলোর মধ্যে সবগুলোকে যোগ করে মোট টাকা দিয়ে আউটপুট ভ্যাটকে ডেবিট করতে হবে, ভ্যাট কারেন্টকে ক্রেডিট করতে হবে। আমরা এই এন্ট্রিগুলো করেছি, শেষে দুটো সমন্বয় জাবেদা করেছি রিকোয়ারমেন্ট বি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এবার আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে চলে যাব। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য আমাদের যেই জাবেদাগুলোর সাথে ভ্যাট কারেন্ট হিসাবটা অন্তর্ভুক্ত ছিল বা হিসাবভুক্ত ছিল তা নিয়ে আমি সংক্ষেপে এখানে জাবেদাগুলো লিখে নিয়েছি যাতে আপনাদের খতিয়ানটা বোঝাতে সুবিধা হয়। ডিসেম্বরের 5 তারিখে যে লেনদেনে জাবেদা করেছি সেখানে আমরা ভ্যাট কারেন্টকে ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করেছিলাম এবং ভ্যাট কারেন্ট নিয়ে শেষে দুটো সমন্বয় জাবেদা করেছিলাম, ভ্যাট কারেন্ট ডেবিট, ইনপুট ভ্যাট ক্রেডিট, আউটপুট ভ্যাট ডেবিট, ভ্যাট কারেন্ট ক্রেডিট। এখানে তাহলে দেখছি কি আমরা 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে জাবেদাগুলো করেছি এর আগের স্লাইডে, সেখানে দেখা যাচ্ছে কি 3 জায়গাতে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যবহার এসেছে। এবার এই 3টে এন্ট্রি নিয়ে আমাদেরকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা সলিউশন বি দিয়ে লিখছি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা খতিয়ানের ছক করে নিয়েছি, আমরা চলমান জের ছকে হিসাবকে দেখাচ্ছি। ডিসেম্বরের 5 তারিখে দেখা যাচ্ছে কি ভ্যাট কারেন্ট ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করা হয়েছিল। আমরা খতিয়ানের নিয়ম অনুসারে জানি যে ভ্যাট কারেন্ট যেহেতু ডেবিট করা হয়েছে তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা অ্যামাউন্টটা বসাবো 5,000 টাকা। তবে অ্যাকাউন্টস টাইটেলে লিখবো কি অপোজিটের নেমটা, অপোজিটের অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে কি ক্যাশ। ক্যাশ দিয়ে আমরা ডেবিট কলামে বসিয়ে দিলাম 5,000 টাকা। একইভাবে 31শে ডিসেম্বরে দেখা যাচ্ছে কি ভ্যাট কারেন্ট ডেবিট, ইনপুট ভ্যাট ক্রেডিট। যেহেতু ভ্যাট কারেন্ট ডেবিট তাই অ্যামাউন্টটা আমরা ডেবিট দিকেই লিখবো 3,000 টাকা এবং ইনপুট ভ্যাট নামটা আমরা বসাবো কোথায়? অ্যাকাউন্টস টাইটেলে ডিসেম্বর 31 তারিখ ডেট দিয়ে। তাহলে ডিসেম্বর 31 তারিখ ডেট দিয়ে ইনপুট ভ্যাট দিয়ে আমরা লিখলাম কত? 3,000 টাকা। এবার ব্যালেন্স যদি চেক করি, প্রথমে তো ক্যাশ দিয়ে যে 5,000 টাকা ডেবিটে ছিল সেটা ব্যালেন্সের ডেবিট দিকে বসে গেছে। তার সাথে পরবর্তী ইনপুট ভ্যাটে 3,000 টাকাও কিন্তু ডেবিট দিকে এসেছে। 5,000-এর সাথে 3,000 যোগ করে ব্যালেন্স হয়ে গেল কত? 8,000 টাকা ডেবিট। এবার আসছি আউটপুট ভ্যাটে। আউটপুট ভ্যাট ডেবিট, ভ্যাট কারেন্ট ক্রেডিট ছিল। যেহেতু ভ্যাট কারেন্ট ক্রেডিট তাহলে ক্রেডিট পাশে বসাতে হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট পাশে অ্যামাউন্টটা বসাতে হবে 6,000 টাকা। তবে নাম লিখবো আমরা আউটপুট ভ্যাট। অ্যাকাউন্ট সেটেলের মধ্যে লিখছি কি আউটপুট ভ্যাট। আউটপুট ভ্যাট দিয়ে ক্রেডিট করা হয়েছে 6,000 টাকা। এখন ব্যালেন্স আগে থেকে 8,000 টাকা ডেবিট ব্যালেন্স ছিল, সেখান থেকে 6,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল কত? 2,000 টাকা। আমরা তাহলে রিকোয়ারমেন্ট বিটা সলভ করে ফেললাম। রিকোয়ারমেন্ট বিতে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে সেই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স পেয়ে গেছি আমরা 2,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট বিতে আরেকটা যেটা অংশ বলা আছে প্রশ্নে, সেটা বলা হচ্ছে কি এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত লায়াবিলিটি ব্যালেন্স শিটে কতটুকু দেখানো হবে। এখানে কোশ্চেনে একটু অসামঞ্জস্যতা আছে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে তা কিন্তু বোঝানো হয় সম্পত্তি, অর্থাৎ সরকারের কাছে অগ্রিম ভ্যাট জমা দেওয়া আছে 2,000 টাকা, যেটা আমাদের এখানে ডেবিট ব্যালেন্স এসেছে। আর অগ্রিম যে কোনো খরচ হচ্ছে কি সম্পত্তি। আর যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা ক্রেডিট দিকে আসে তখন সেটা হয়ে যায় কি লায়াবিলিটি, তখন সেটা হয় কি প্রদেয় ভ্যাট, অর্থাৎ সরকারকে এই অ্যামাউন্টের ভ্যাটটা ভবিষ্যতে প্রদান করতে হবে। আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে যদিও আমাদেরকে লায়াবিলিটি সেকশনটা দেখাতে বলেছে ভ্যাটের সাথে জড়িত, কিন্তু আমরা যখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে খতিয়ান করেছি সেখানে কিন্তু আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স এসেছে, ক্রেডিট ব্যালেন্স নয়, অর্থাৎ লায়াবিলিটি আসেনি, এসেছে কি অ্যাসেট। তো যেহেতু অ্যাসেটের ব্যালেন্স এসেছে বা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট উদ্ধৃত এসেছে যেটা হচ্ছে কি সম্পত্তি, তাই আমরা ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সেকশনটা
দেখাবো। আমরা এখন ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সেকশনটা করেছি। ব্যালেন্স শিট এক্সট্রাক্ট অথবা পার্শিয়াল যে কোনো একটা লিখে নেবেন। এক্সট্রাক্ট মানে হচ্ছে কি উল্লেখযোগ্য অংশ, পার্শিয়াল মানে হচ্ছে দেখি আংশিক। আমরা এখানে আংশিক একটা ব্যালেন্স শিট হিসাব করছি অ্যাজ এট December 31, 2014। এখানে যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হয়েছে, আর ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে কি সম্পত্তি, তাই এটা আমরা কারেন্ট অ্যাসেটে বসাবো। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা ভ্যাট কারেন্ট দিয়ে 2000 টাকা ব্যালেন্সকে দেখাবো। আর আমরা এখানে একটা নোট লিখে দিয়েছি, কারণ প্রশ্নে কিন্তু আমাদেরকে লায়াবিলিটি সেকশন দেখাতে বলেছিল, কিন্তু আমরা এখানে দেখছি কি এটা আসলে লায়াবিলিটির কাজ আসেনি, এসেছে কি অ্যাসেটের ফাংশন। তাই আমরা নোট দিয়ে লিখে দেবো, নোট সিন্স দ্য ব্যালেন্স অফ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ইজ ডেবিট, so it has to be shown in the current assets section in the balance sheet. যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা ডেবিট হয়েছে, তাহলে অবশ্যই এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে কারেন্ট অ্যাসেট সেকশনে দেখাতে হবে। যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা ক্রেডিট দিকে থাকতো, তাহলে সেক্ষেত্রে তখন আমরা ব্যালেন্স শিটের মধ্যে এখানে কারেন্ট লায়াবিলিটি লিখতাম এবং কারেন্ট লায়াবিলিটিকে ভ্যাট কারেন্টের ব্যালেন্সটা বসিয়ে দিতাম। অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ডেবিট দিকে থাকে তাহলে আমরা অ্যাসেটের দিকে দেখাবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ক্রেডিটের দিকে থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা সেটাকে লায়াবিলিটি দিকে দেখাবো। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা বেশ কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করেছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক আইকনে ক্লিক করুন এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আগামী ক্লাসে আমরা একই প্যাটার্নের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানের মধ্যে একটু ভ্যারাইটি আছে, এবং আগামী ক্লাসটাতেও আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেরই সমাধান করব। আশা করি আগামী ক্লাসে আপনাদেরকে সাথে পাবো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।